নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে রঞ্জনা। পকেট মারি আর হাত থেকে চিরুনি পড়ে গেলে কি হয়। পকেট মারি বলতে যেটা বলা হয় পিক পকেট, সেটা কিন্তু খুব একটা না, আমার সাথে ওটা হয়নি, তাই জন্য পিক পকেটের ব্যাপারটা বলতে পারবো না। কিন্তু অন্য পকেট মারি না বলে যদি বলি যে অনেক বড় মারি, সেটা একটা হয়েছে, অনেকগুলো ঘটনাই হয়েছে, সেগুলো কোনোটাই পিক পকেট নয়, কিন্তু অন্যরকম। তার একটা অভিজ্ঞতা বলি। একবার আমরা থাকতাম অন্ডালে, তো সব কিছুতেই আমাদের আত্মীয়স্বজন সবাই কলকাতায় ছিল, তো আমরা এখানে সবসময় আসতাম। তো একটা মামাতো দাদার বিয়ে ছিল, তখন আমরা এসেছিলাম ডিসেম্বর মাসে। আর সেই সময় বিয়ে থেকে আমরা যাব দিল্লি ওই দিকটা বেড়াতে যাব। তো সেই জন্য সমস্ত জামা কাপড়, একে বিয়ে বাড়ি, তাই যাব শীতের সময় দিল্লিতে। সমস্ত জামা কাপড়, শীতের জামা কাপড়, ভালো ভালো জামা কাপড় সব কিছু নিয়ে এসেছিলাম সেবারে। কিন্তু কোনো কারণে সেবারে দিল্লি যাওয়া হয়নি। আর যেহেতু অন্ডালে কোনো ভালো বাজারপত্র ছিল না, মার্কেটিং যা কিছু আমরা এখান থেকেই করতাম। তো সে সমস্ত মার্কেটিং যা করা হয়েছে। আর মা সেবারে একটা কিনেছিল, প্রেশার কুকার কিনেছিল। তার আগে আমাদের হাঁড়িতেই মাংস হতো, ডাল হতো, সব কিছু হতো। তো সেবারে একটা প্রেশার কুকার কিনলো। এটা হচ্ছে 1970 সালের ঘটনা বলছি। তো সেবারে আর আমার তখন যেগুলো নিয়ে আসতাম সেগুলো এরকম এখনকার দিনের মতো ট্রলি তো ছিল না, বড় বড় পেটি ছিল, কালো রঙের পেটি। কেউ দেখেছো কিনা জানি না, কালো রঙের পেটি এখনও আমার বাড়িতে আছে। ট্রাঙ্ক, পেটি, এগুলো আগে তো ছিল ট্রাঙ্ক, তারপরে বেরিয়েছিল পেটি। তো বাড়িতে সবাই মোটামুটি শুয়ে পড়েছে, ছেলে অফিস করছে, আমি তাই বাইরে বসে বসে এটা করছি। বাইরে এটা দেখা যাচ্ছে। আর আমাদের এখন বাড়িতে কাজ হচ্ছে, তো বাড়ির অবস্থা দেখানোর মতন না। একটা ঘরের মধ্যে সমস্ত কিছু এই যে একদম গোডাউন হয়ে আছে, সমস্ত কিছু মিলে আমরা কীভাবে যে রয়েছি সে আর বলার নয়, যাচ্ছে তাই অবস্থায় রয়েছে। তো যাই হোক, তো সেবারে ওরকম প্রেশার কুকারটা নিয়ে আমরা যাওয়া হয়নি, আমরা ফিরে যাচ্ছি অন্ডালে। এবার আমরা ট্রেনে উঠে মা প্রেশার কুকারটা যেহেতু ছোটো একটা বক্সে ছিল, ওটাকে ভেতর দিকে রেখেছে, যাতে ওটা নিয়ে কেউ হাতে করে নিয়ে চলে না যায়, সাইড দিয়ে নিয়ে চলে যেতে পারে। তো ওটা ভেতর দিকে রয়েছে, আর সামনে বড় পেটি রয়েছে দুখানা। এবার যখন আমরা উঠলাম, তখন দেখলাম সেই বগিতে কেউ নেই, একজন ভদ্রলোক সামনে বসে আছে। তো মা তখন বলছে, আর আমার মায়ের হাতে তখনকার দিনে এত লকার টকার তো ছিল না, 2-4টে যা গয়না ছিল। মায়ের হাতে একটা ছোট্ট চামড়ার অ্যাটাচি থাকতো, ছোট্ট চামড়ার একটা সুটকেস টাইপের, সেটার মধ্যে মায়ের শিব ঠাকুর বরাবর মায়ের সঙ্গে থাকতো, শিবলিঙ্গ, আর কিছু যা গয়না থাকতো ওটার মধ্যেই থাকতো, খুবই অল্প সামান্য গয়না ওটার মধ্যেই থাকতো। মা ওটা ক্যারি করতো সবসময় হাতে, তখনকার দিনে এত কিছু তো ছিল না, তো ওটা ক্যারি করতো। তো মা ওই ফাঁকা কামরাতে উঠতে ভয় পাচ্ছিল। মা বলছে যে এর মধ্যে উঠবো, কেউ নেই। তখন বাবা বলেই তো এক ভদ্রলোক রয়েছেন। তো ভদ্রলোক কিন্তু মুখও তুললেন না, বা কিছু একটা নর্মাল একটা যে সৌজন্যমূলক হাসি, সেরকম কিছু না, মাথা নিচু করে বসে রইল। এবারে আমরা গিয়ে বসেছি। তারপরে হঠাৎ করে একজনরা উঠলো, যারা আমাদের অন্ডালেই থাকে, তারাও তখন ফিরছে হাওড়া থেকে। তো তারা এসে আমাদের সাথে গল্প করছে। না সরি, তার আগে বা ওখানে আমাদের বসিয়ে দিয়ে বাবা নেমে গেল যে ট্রেনে কি খাবো, সে পাউরুটি, কলা, কী সব টানবে, সেগুলো মাকে বাইরে থেকে জিজ্ঞেস করছে, এটা আছে, এটা নেবো, এরকম করছে। আর মা তখন দুটো লোক এসে, একটা লোক আমাদের পাশে দাঁড়িয়ে আছে, যেখান থেকে সিঁড়ি দিয়ে উঠে ওপরের বাঙ্কে ওঠা যায়, ওইখানে দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু ওই বাঙ্কে আমাদের জিনিসগুলো রয়েছে, ওইখানে দাঁড়িয়ে আছে। আর একটা লোক সামনে বসে খবরের কাগজ পড়ছে। আর মায়ের তখন ওই অ্যাটাচিড দিকে মায়ের ভীষণ সতর্ক রয়েছে, কেউ তো নেই, যদি ওটা হাত থেকে ছিনিয়ে নিয়ে দৌড় মারে, ওই জন্য। আর ওদিকে বাবা জানলা দিয়ে জিজ্ঞেস করছে, মা তখন ওদিকে কথা বলবে না, অ্যাটাচিডটা দেখবে, এরকম একটা পজিশনে রয়েছে। তো অনেকক্ষণ দেখলাম ওই লোকটা কাগজ পড়লো, আর অনেকক্ষণ এই লোকটা দাঁড়িয়ে রইলো। আমি তো তখন ছোটো, বসে আছি পাশে।
আচ্ছা, এরপরে ট্রেনটা তখনও দাঁড়ানো হাওড়াতে। এরপরে একজনরা উঠলো যারা আমাদের অন্ডালেই থাকবে, তখন দেখা হলো কোথায় এসেছিলি কী এসেছিলি এসব গল্প টল্প হলো। তারপরে ওরা দিকে বসলো। এরপরে যখন মেমারি এসছে, প্রায় বর্ধমানের কাছে মেমারি, তখন মা বলছে যে আমাকে বলছে একবার উঠে দেখতো যে ইয়েটা আছে তো। মায়ের মাথায় ঘুরছে, ওই ছোট্ট বক্সের মধ্যে তো কত ওটা 4 লিটারের একটা প্রেশার কুকার ছিল, সেটা রয়েছে, কেউ যদি হাতে করে নিয়ে চলে যায়। তখন আমি উঠে দাঁড়িয়ে দেখছি, আমি বললাম যে মা প্রেশার কুকার আছে কিন্তু কালো ট্রাঙ্কটা নেই, কালো পেটিটা নেই। মা বলছে সে কি? তখন তো সেই বাবা বলছে কী হলো তাহলে পেটিটা কী হলো? এবারে তখন সামনে যে ভদ্রলোক বসেছিল তখন বলছে তাহলে দেখি তো, মানে না। তারপরে আমাদের সাথে যারা দেখা হলো, যারা অন্ডালে থাকে, তারা যখন বলছে না আমরা যখন এখানে তোমার সাথে কথা বললাম তখন তো এখানে পেটিটা ছিল না, এবং আমরা দেখলাম একজনরা কালো পেটি নিয়ে নেমে গেল হাওড়া স্টেশনে। ওরাও হাওড়া থেকে উঠলো, আরেকজনদের দেখেছে কালো পেটি নিয়ে নেমে যেতে। তো আর তখন বাবা গিয়ে সেই সামনে ভদ্রলোকের খোঁজ করছে, সামনে ভদ্রলোক তখন সেখানে নেই। সে তাড়াতাড়ি ভেতর থেকে উঠে এসে বলছে ও না না আমি তো ওখানে না, আমি তো ভেতরে চলে এসেছি, আমি ভেতরে চলে এসেছি। বলে আপনি দেখেনি? বলছে না আমি তো ওখানে বসেছিলাম না। তো তখন বোঝা গেল যে ওই একটা লোক মায়ের দৃষ্টি আকর্ষণ করছিল সামনে বসে কাগজ পড়ে, আর মা তাকেই দেখছিল বা কিছু একটা মানে দৃষ্টি আকর্ষণের জন্য বসছিল ওখানে। আর যে পাশে দাঁড়িয়েছিল সে আস্তে আস্তে করে ওই ট্রাঙ্কটা নামিয়ে নিয়েছে। আর ওই যখন আমাদের চেনা যারা উঠলো আর কি অন্ডালের লোকজন, তারা বলছে আমরা দেখেছি কালো পেটে নিয়ে একজন নেমে যাচ্ছে। তো তার মানে ওইখানে ওরা নামিয়ে নিয়ে চলে গেছে। এবারে কি হলো, যে সে লোকটা যে বসেছিল সামনে, সে তো ভেতরে ঢুকে গেছে। সে তখন তাড়াতাড়ি করে এসে আমাদের পাশে সামনে বসে বলছে কি আপনাদের কী ছিল? আমাদের গয়নাঘাটি ছিল, আহারে চলে গেল, গয়নাঘাটি ছিল। তখন বুঝলাম যে আসলে ওরই গ্যাং ছিল, ও জানতে চাইছে কী ছিল, কারণ বকরাটা তো হবে। যখন প্রথম বাবা বললো যে এটা ভদ্রলোক, যে তখন কোনো সৌজন্যমূলক হাসি নেই বা একটা মুখটা তুলে তাকানো নেই, কিন্তু তারপরে এসে বসে হ্যাঁ কী ছিল আপনার ট্রাঙ্কে সেটা জানার জন্য খুব হাসি মুখে এসে বসলো। তো আমাদের তখন মানে সমস্ত জামা কাপড় ওই পেটির মধ্যে ছিল, মানে গরম জামা কাপড় থেকে আরম্ভ করে সব। আর সেই বিয়েটা ছিল 12ই ডিসেম্বর, আর তারপরে আবার 23শে জানুয়ারি 24শে জানুয়ারি আরেকটা বিয়ে ছিল 2071 সালের। তো আমি বাড়িতে গেলাম, আবার আসবো আর কি, মানে আমার কোনো আর জামা কাপড় নেই, কোনো কিছু নেই, আমাদের কারোরই কিছু নেই, সব চলে গেছে শীতকালে। তারপর আমরা আবার 22শে জানুয়ারি কলকাতায় এলাম। এবার 23শে জানুয়ারি সমস্ত দোকান বন্ধ, 24শে জানুয়ারি বিয়ে। কী অবস্থা মনে আছে, একটা দোকান কোথায় খোলা পেয়েছিল, কোনো একটা যাই হোক কিছু কেনা হলো, সেই পরে বিয়েবাড়ি চললো। এই একটা গেল। আরেকটা হয়েছিল, আমি মা বাবা এরকমই কলকাতা থেকে ফিরছি, রাত্রের ট্রেনে, কোনো একটা রাতের ট্রেনে উঠেছি, মানে বসার ফার্স্ট ক্লাস ছিল, কিন্তু তখন এরকম না কূপের মতন ছিল না, আমার ঠিক মনে নেই কারণ তখন আমি ছোটো ছিলাম। কিন্তু কারণ কূপ থাকলে তো পাশ দিয়ে একটা করিডর থাকে, কূপের তখন এসি তো ছিলই না, এমনি ছিল, কিন্তু কূপের মতনই ছিল, যেটা আমরা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু দরজাটা ওই দিকে ছিল, মানে জানলা দরজা একদিকে ছিল আর এই দিক দিয়ে বন্ধ ছিল। আমার ঠিক মানে এটা বর্ণনা করতে পারবো না, কীরকম একটা ব্যাপার ছিল জানো। তো আমার মনে আছে যে মা, আমি শুয়েছিলাম নিচের সিটে, আর ওখানে দুটো সিটই ছিল, একটা নিচে একটা ওপরে। তো বাবা উপরে শুয়েছিল আর আমি নিচের সিটে শুয়েছিলাম, আর মা এক পাশ দিয়ে বসে জানলার ধারে বসে মাথায় হাত দিয়ে, মানে হাতের উপরে মাথাটা রেখে মা ওখানে বসে ঘুমাচ্ছিল। মানে তখন বেশ ভোর এই 3:30 4টে বেশ ভোর হয়ে এসছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, মা একটু ঘুমিয়ে পড়েছিল। সেই সময় একটা ছেলে ওই জানলার পাশেই দরজাটা, দরজায় বাইরে থেকে ঝুলছে, রানিংয়ে তখন মানে ছুটছে ট্রেন, একটু দরজাটা খুলে দিন না, একটু দরজাটা খুলে দিন না। আর মায়ের ওই ঘুমের মধ্যে কোনো খেয়াল নেই, কিছু নেই, মা উঠে হাতটা বাড়িয়ে ছিটকিটা খুলছে আর বলছে যে এরকম রানিং ট্রেনে কেউ ওঠে? মানে যেই খুলে হাতটা বাড়িয়ে খুলতে গেছে, খোলার আগেই এই মা এরকম করে উঠেছে তো জানলাটা দিয়ে, আর ওই ছেলেটা বাইরে থেকে ঝপাং করে হাত দিয়ে মায়ের কাঁধে মেরেছে। মায়ের সোনার চেন ছিল মায়ের গলায়, যেই মেরেছে মায়ের ঘুম গেছে চটকে, মা তখন ধরে ফেলেছে, আর ওই রানিং চলন্ত অবস্থায় ছেলেটা নেমে চলে গেল। এবার মা তখন চাচ্ছে আমার হাড় নিয়ে গেল, আর লাইট তো নেবানো, ভেতরটা অন্ধকার। বাবা তখন লাফ দিয়ে নেমেছে, দেখি করে লাইট জ্বেলেছে, তখন দেখছে যে হাড়টা ছিঁড়ে গেছে, কিন্তু পুরোটাই মায়ের হাতে।
কিন্তু মায়ের হাতে, মায়ের ঘাড়ে যে ওই যে থাবাটা মেরেছিল না, তাতে মায়ের অসম্ভব ব্যথা ছিল কাঁধে। মানে ওই একটা দেখেছিলাম চোখের সামনে, আর এইটা দেখলাম। আর একবার হয়েছিল আমাদের ঘরে, সেবারেও আমরা তখন খুব কলকাতায় আসতাম, কারণ সব কিছুই এখানে ছিল আমাদের। সেবারেও কলকাতা এসেছি, আর যখন কলকাতা আসতাম আমাদের একটা বড় কাঠের বাক্স ছিল, এখনও আছে। তার মধ্যে মায়ের প্রচুর কাঁসার বাসন থাকতো, সেই মানে হাঁড়ি, কড়া, পিতলের কলসি টলসি অনেক কিছু। মা তখন ওটাকে সরিয়ে দিয়ে আসতো, পেলা কাকিমা বলতাম, একজনের বাড়িতে মা ওটাকে রেখে দিয়ে আসতো, ওই অত বাসনের ভরা এটা। আর আমাদের বাড়িতে আমার বাবার ট্রলিম্যানরা ছিল অফিস থেকে, যারা থাকতো আর কি, আউট হাউসে থাকতো, তো তারাই বাড়ি পাহারা দিত। কিন্তু সেবারে তাদের কি হয়েছিল, মানে দুজন ছিল, দুজনেই দেশের বাড়িতে চলে গেছে, ওদের দেশ বিহারে। এবার আরেকজনরা ছিল আউট হাউসে, সেটা আমাদের লোক নয়, তারা অন্যরা কেউ। তাদের একজন ছেলে ছিল ওয়াগন ব্রেকার, ভাসুরপো ছিল, ভদ্রমহিলার ভাসুরপো ছিল ওয়াগন ব্রেকার। তো উনি বলছেন যে ঠিক আছে, আমার মাকে কাকিমা বলতো, কাকিমা আপনারা যান, আমরা পাহারা দেবো। তো মা বলছে যে আপনি যদি থাকেন, আপনি যদি গ্যারান্টি নেন তাহলেই। বলছে হ্যাঁ আমি গ্যারান্টি দিচ্ছি। স্বপন, ওই ছেলেটার নাম, ওয়াগন ব্রেকার ছেলেটার নাম ছিল স্বপন, ও থাকবে না, আমি থাকবো। আমার ছেলে, ওর ছেলের নাম ছিল দীপু, দীপু থাকবে, পাহারা দেবে। এইবারে তারপরেই কদিন পরেই আমাদের বাড়িতে চিঠি গেল। কাকা বলতাম একজনকে, কাকা বলল আপনি যদি আপনার মেশিন, রেডিও কোথাও সরিয়ে গিয়ে থাকেন তাহলে আছে, আদারওয়াইজ কিন্তু আপনার বাড়িতে এসব কিছু নেই। বাড়ির তখনকার দিনে তো সেই সাহেবদের বাংলো ছিল, কাঠের দরজা ছিল, আর কড়া ছিল, কড়া, লোহার কড়া দেওয়া থাকতো, সেই কড়াতে ইয়ে থাকতো, তালা দেওয়া। এবার ওই কড়ার মধ্যে ইয়ে করে রড ঢুকিয়ে কীভাবে যেন কড়াটাকে খুলে নিয়েছে, নিয়ে ঢুকেছে। তো যখন আমরা এলাম, আমরা বললাম তো যে না, আমাদের তাহলে কিছু নেই, কারণ আমরা তো ওগুলো সরিয়ে আসিনি, আমরা শুধু বাসনের বাক্সটা সরিয়ে এসেছিলাম। তো গিয়ে দেখি গোটা বাড়ি, আমরা তো ফিরে গেলাম তখনই গন্ডাল, গোটা বাড়ি তন্নাস্তি, সমস্ত বাড়ি মানে করেছে। আমার পুতুল খেলতাম আমি, আমার একটা আলমারির নিচের থাকে পুরো পুতুলের বাক্স, জামা কাপড়, গয়নাগাটি, পুতুলের অনেক কিছু থাকতো। আমি নিজে বরাবরই এই মানে ফলস জিনিস পরি, তখনও ছোটোবেলায়, তখন হার টার অনেক কিছু ছিল, চুড়ি, সেসবগুলো দিদি ইয়েতে গেছিলো, কোথায় না, তাজমহলের, দিল্লি, আগ্রা সব ঘুরতে গেছিলো, সেখান থেকে কী সব জিনিসপত্র নতুন নতুন সব ছিল, সমস্ত ছিঁড়ে ফেলে দিয়েছে, গুটি গুটি করে সব জিনিস করেছে, সব ছড়ানো ভরানো। তখন মা যখন ডাকলো ওই ভদ্রমহিলাকে যে আপনার হাতে ভার দিয়ে গেলাম, চুরি হলো কী করে? বলছে না, আমাদের একটা বিয়েবাড়ি পড়েছিল, তাই আমরা চলে গেছিলাম। তো আপনারা মানে নিলেন ভার, বিয়েবাড়ি চলে গেলেন? জানি না কি হয়েছিল, তা দেখা গেল যে একটা লোহার শলা দিয়ে ওই তালা কড়াটাকে খুলে নিয়েছিল, খুলে নিয়ে ঢুকে ওরকম নিয়েছে। এবং আমাদের পাশের বাড়িতেও, মানে তখন অন্ডালটা খুবই খারাপ জায়গা ছিল, পাশের বাড়িতে এক গার্ড ছিল, সেই গার্ডের ছেলেও ছিল ওয়াগন ব্রেকার। অন্ডাল তো বিশালভাবে একটা ইয়ার্ড, সেখানে প্রচুর ওয়াগন ব্রেক হতো, কয়লা চুরি হতো, তো সেও ছিল ওয়াগন ব্রেকার। মানে আমাদের মেশিনের উপরে যে ঢাকনাটা দেওয়া ছিল, মায়ের ফুট মেশিন ছিল, ফুট মেশিনের উপরে মানে টেবিলটা রয়েছে, মেশিনটা খুলে নিয়ে গেছে, এবং মেশিনের উপরে যে ঢাকনাটা দেওয়া ছিল, সেই ঢাকনাটা দেখা যাচ্ছে মানে আমার বাড়ি থেকে আমাদের পাশের বাড়িতে যে গেছে, এবং ঢাকনাটা নিচে পড়ে রয়েছে, তো বোঝা গেল মেশিনটা ওদের বাড়িতে ঢুকেছে। মা তখন সবাই বলেছিল যে আপনি তো বোঝাই যাচ্ছে কে করেছে, এই দুজন ওয়াগন ব্রেকার মিলেই করেছে, আপনি এফআইআর করুন। মা বললো আমি কিচ্ছু করবো না, সমস্ত ভার উপরে যিনি আছেন তিনি দেখছেন, তার সে যা করার করবে, আমি কারণ আমি এফআইআর করবো না। ঠিক আছে, যেটা করেছে, ওদের যেটা ভালো মনে হয়েছে করেছে। ও মা, মানে কি হলো, তার কদিন পরেই এই যে ওয়াগন ব্রেক করতে ছেলেটি বলছি, তার বাবা গার্ড ছিল, নিজের গাড়িতেই মানে গাড়ি থেকে নেমেছে, দিয়ে গাড়িটা পেরিয়ে এদিকে আসছে, ড্রাইভার কীভাবে যেন গাড়িটাকে টেনে দিয়ে উপর দিয়ে চলে গেল। আবার ওই আরেকজন যে যার কথা বলছি, যারা ভার নিয়েছিল, যাদের বাসুরের ছেলেটা ছিল ওয়াগন ব্রেকার, তাকে দেখা গেল তাদের দলের মধ্যেই বখরা নিয়ে কোনো ঝামেলা হয়েছে, কিছু হয়েছে, ঠিক যে রকম লোহার শলাটা দিয়ে আমাদের তালাটা ভেঙে নিয়েছিল, ঠিক সেরকমই একটা শলা দিয়ে তাকে করেছে, তার মানে চোখ টোক সমস্ত উপরে, ওখানে এই সমস্ত ঘটনা ভীষণ হতো তখন, উপরে দিয়ে মেরে ফেললো। তো জানি না এগুলো বলা ঠিক হলো কি না, এখানে দেখেছিলাম এটা, মানে একদম জিনিসগুলো হয়েছিল।
তো এরকম আমার জীবনে ঘটনা। আমাদের রান্নাঘরে দিদি জামাইবাবু এসেছিলো, নতুন বিয়ে হয়েছে, প্রচুর রান্নাবান্না হয়েছে, সব তো আমাদের কাঁসার বাসন সব কিছু হয়েছে, সব বাসনগুলো নামানো ছিল। মা মাজবে বলে একটা বারান্দা ছিল, ওখানে ঢাকা বারান্দা, ভেতরে ইনডোর বারান্দা, সেই জানলার কপাট মা সবসময় দিয়ে শুতো রাত্রিবেলা। কিন্তু সেদিন ওই অনেক পরিশ্রম গেছে, কিছু গেছে, দিদি জামাইবাবু ফিরে গেছে, মা আর মানে ভুলে গেছে রাত্রিবেলা জানলাটা বন্ধ করতে। ওই জানলার শিক দেওয়া ছিল, শিক তুলে নিয়ে চোর ঢুকে বাসন তো সব নিয়েছেই, উপরন্তু ক্ষীর করা ছিল, তারপরে মাছ ভাজা ছিল, সব বসে বসে খেয়েছে, খেয়ে হাড় ফাড় ছড়িয়ে টড়িয়ে চলে গেছে। এরকম মানে ঘটনাগুলো আমার মানে সচক্ষে সব দেখা ঘটনা। তবে পিক পকেট কিছু হয়নি, সেরকমভাবে বলতে পারবো না, কিছু মনে পড়ছে না আর কি। এইগুলো সব বড় বড় ঘটনা মনে আছে। মানে একবার পুরো জামা কাপড় সমস্ত নিয়ে চলে গেল, একবার পুরো ঘরের সমস্ত জিনিস তছনছ করে দিল, চালের ড্রাম ফাঁকা, মানে গিয়ে চাল কিনে খেতে হচ্ছে। একবার রান্নাঘরের সমস্ত বাসন, কাঁসার বাসন সব নিয়ে চলে গেল, উপরন্তু যা রান্নাবান্না ছিল চলে গেল। মায়ের হাতটা ছিনতাই করতে গেলেও নিতে পারিনি, এই যা সেটা যায়নি। তো এরকম সব ঘটনা ঘটেছে, এগুলো আমার মনে আছে। আরও টুকটাক হয়তো কিছু হয়েছে, সেসব আর মনে নেই। আর চিরুনি পরার যে ঘটনাটা, হ্যাঁ সবাই বলে যে চিরুনি হাত থেকে পড়লে লোক আসে, এবং সেটা বোধহয় হতো। আমার যতবারই চিরুনি পড়েছে লোক এসেছে, এটা হয়েছে। তবে অন্ডালের আমাদের সবাই তো কলকাতায় থাকতো, মানে অন্ডালে সব খুব কমই যেত, মানে খুব একটা যাওয়া হতো না। যখন আমাদের বাড়িতে লোক আসতো, মানে অন্ডাল থেকে কেউ আসছে, মাসি বা বৌদিরা বা মামিমা কেউ যখন আসছে, এত আনন্দ হতো না। মানে আমাদের ওখানে তো লোক যেত না, অন্ডালে অত দূরে কে যাবে, যেত না। কিন্তু যখন আসতো, হয়তো বছরে একবারই এলো কি দুবার এলো, তখন খুব আনন্দ হতো। হ্যাঁ, চিরুনি পরার সাথে আমি দেখেছি মিল ছিল।